নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত। এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা এর আগে লুসেন্ট জিকে থেকে যে ইন্ডিয়ান পলিটি শুরু করেছিলাম, সেখানে আমরা লোকসভা, রাজ্যসভা এগুলো নিয়ে আলোচনা করছি এবং প্রেসিডেন্টগুলো প্রত্যেকটা হয়ে গেছে। লোকসভার এটা দ্বিতীয় লেকচার। তো এর আগে আমরা লোকসভার ইম্পর্টেন্ট যে ফ্যাক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জেনেছি, যেমন ধরুন নো কনফিডেন্স মোশন, তারপরে ডেড ব্লক সিচুয়েশান, সুপার মেজরিটি বা সিম্পল মেজরিটি কি, জয়েন্ট সেশন কি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম কি, এখানে কত বছরের এক একজন ক্যান্ডিডেট থাকতে পারেন, কতটা মেম্বার থাকে, এগুলোর প্রত্যেকটা সম্পর্কে আমরা জেনেছি। তো এই লেকচারের মাধ্যমে আমরা খুবই সংক্ষেপে এই পদে থাকার অযোগ্যতা, আসনের শূন্যতা, 1951 সালের জনপ্রতিনিধিত্বমূলক আইন এবং শপথ এবং বেতনটা সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা খুব একটা বড় হবে না, 7 থেকে 8 মিনিটের বেশি হবে না। নেক্সট লেকচারে আমরা এখানে লোকসভার যে ইম্পর্টেন্ট পদগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেমন ধরুন স্পিকার, প্রোটেম স্পিকার, ডেপুটি স্পিকার। তো আমি একদিনেই আলোচনা করতে পারতাম, তো সেখানে আপনাদের আলাদা করা মুশকিল হয়ে যাবে, তো সেহেতু আমি আলাদা ভিডিও দিয়ে দেবো। তো এটা 7 থেকে 8 মিনিটের একটি ভিডিওর মাধ্যমে আমি কভার করে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করবার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটা যেহেতু ছোটো হতে চলেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পেতে চলেছেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব ডিসকোয়ালিফিকেশন বা পদে অযোগ্যতা। তো আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 102 বা 102তে একটি পার্লামেন্টের সদস্য পদ হারানোর কারণগুলো কিন্তু দেওয়া রয়েছে, কেন তিনি পার্লামেন্টের সদস্য হতে পারেন না। এখানে যে কারণগুলো দেওয়া রয়েছে আর্টিকেল 102তে, সেই কারণগুলি কী কী, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম কারণ হলো ওয়ার্কিং আন্ডার স্টেট অ্যান্ড সেন্ট্রাল সার্ভিস। তিনি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো রকম লাভজনক পদে থাকতে পারেন না। তিনি যদি রাজ্য সরকারের বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কোনো রকম লাভজনক পদে থাকেন, অ্যাকচুয়ালি যদি চাকরি করেন, তাহলে কিন্তু তিনি এমপি হতে পারবেন না বা এমপি ইলেকশনে দাঁড়াতে পারবেন না, লোকসভার ইলেকশনে দাঁড়াতে পারবেন না। দ্বিতীয়ত আনসাউন্ড মাইন্ড, অর্থাৎ তার মস্তিষ্ক যদি বিকৃত হয় বা তিনি যদি বিকৃত মস্তিষ্কের হন, তাহলেও কিন্তু তিনি লোকসভার ইলেকশনে দাঁড়াতে পারবেন না। তার পরবর্তী ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দেখুন আনডিসচার্জ ইনসলভেন্ট, অর্থাৎ তিনি যদি দেউলিয়া ঘোষিত হয়ে থাকেন, অর্থাৎ তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে বা সম্পূর্ণ সম্পত্তি তার চলে গেছে, তিনি যদি এরকম দেউলিয়া ঘোষিত হয়ে থাকেন, তাহলেও কিন্তু তিনি লোকসভার ইলেকশনে দাঁড়াতে পারবেন না। অথবা যদি তিনি ইচ্ছাপূর্বক মানে অর্থাৎ নিজের ইচ্ছা অনুযায়ী অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন বাই অ্যাকসেপ্টিং আদার সিটিজেনশিপ, তো অন্য কান্ট্রিতে তিনি যদি একটি সিটিজেনশিপ গ্রহণ করেন, তাহলে কিন্তু তার ভারতীয় নাগরিকত্ব হারিয়ে ফেলবেন তিনি। তার ফলে কি হচ্ছে, যে কোনো ভোটে দাঁড়াতে গেলে ভারতের নাগরিক তাকে অবশ্যই হতে পারে, ভারতের চাকরি করতে গেলে ভারতের নাগরিক অবশ্যই হতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি নেপালের কথা বাদ দিচ্ছি, ফোর্সের কথা বাদ দিচ্ছি, কিন্তু তাকে কিন্তু ভারতের নাগরিক হতে হয় ভোটে দাঁড়াতে গেলে। তো এক্ষেত্রে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ যদি সে করে নিজের ইচ্ছা সত্ত্বেও, মানে ইচ্ছার অধীনে থেকে, তবে কিন্তু সে ডিসকোয়ালিফাই হবে। তো এই হচ্ছে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকোয়ালিফিকেশানের। নেক্সট আমরা দেখব সিট এমটি। তার আগে আমি একটু জনপ্রতিনিধিত্বমূলক আইনের কথা বলে দিই। আমাদের কনস্টিটিউশন তো গ্রহণ করা হয় 1949 সালের 26শে নভেম্বর, কিন্তু আমাদের সংবিধান তার পরে কার্যকর করা হয় 1950 সালের 26শে জানুয়ারি। কিন্তু এরপরে 1951 সালে জনপ্রতিনিধিত্বমূলক আইন কিন্তু পাশ হয়। আর এর ভিত্তিতে বলা হয় একজন প্রার্থী যিনি লোকসভার ভোটে দাঁড়াতে চলেছেন, তিনি তখনও কিন্তু অযোগ্য প্রমাণিত হবেন যদি দুটি পয়েন্ট মনে রাখবেন। প্রতিনিধিত্বমূলক আইন 1951 সালের মাধ্যমে বলা হয়েছে তিনি, অর্থাৎ যিনি লোকসভার ভোটে দাঁড়াতে চলেছেন, তিনি কিন্তু অযোগ্য প্রমাণিত হবেন, অযোগ্য ঘোষিত হবেন যদি তিনি কোনো সামাজিক অপরাধ, যেমন ধরুন অস্পৃশ্যতা, পণ প্রথা, সতীদাহ প্রথা ইত্যাদি যে সামাজিক প্রথাগুলো আছে, এই সব প্রথা প্রচার করার জন্য, এই সব প্রথায় নিজেকে যুক্ত রাখার জন্য শাস্তি পেয়ে থাকেন বা অপরাধে অভিযুক্ত হয়ে থাকেন, অথবা যদি তিনি সময়ের মধ্যে নির্বাচনজনিত ব্যয় বহন করতে অসমর্থ হন। এর আগের আমি বলেছি, দেখুন এর আগে আমি বলেছি কি
আনডিসচার্জ ইনস্টলমেন্ট, অর্থাৎ তিনি দেউলিয়া হিসেবে ঘোষিত হয়ে যান যদি, তো সেই পয়েন্টের সাথে আপনারা অনেকটা মিল পাবেন। এই যে জনপ্রতিনিধিত্বমূলক আইন 1951 সালে প্রথম পয়েন্টে বলা হয়েছে তিনি সামাজিক কোনো অপরাধ, যেমন ধরুন অস্পৃশ্যতা, পণ প্রথা, সতীদাহ প্রথা ইত্যাদি প্রচারের সাথে বা অভ্যাসের সাথে যদি তিনি যুক্ত থাকেন তিনি ভোটে দাঁড়াতে পারবেন না। যদিও এটা হয় না বাস্তব ক্ষেত্রে, এটা অতটাও রেলিভেন্ট নয়, মানে ইলেকশন কমিশন দেখে না এগুলোকে। আর নেক্সট রয়েছে যে তিনি যদি নিজের সময়ের মধ্যে নির্বাচনজনিত ব্যয় বহন করতে অসমর্থ হন, অর্থাৎ নির্বাচনের জন্য তো একটা ব্যয় লাগে। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই লোকসভা নির্বাচনের জন্য কত টাকা জমা রাখতে হয় রিজার্ভ ব্যাংক এর কাছে, আরবিআই এর কাছে কত টাকা জমা রাখতে হয় এক একজন মেম্বারকে, আপনি আমরা কমেন্ট বক্সে জানাবেন। আর তিনি যদি এই টাকাটা বহন করতে না পারেন তাহলেও কিন্তু তার প্রতিনিধিত্ব বা প্রার্থী হিসেবে তাকে অযোগ্য ঘোষিত করা হবে। তো এইগুলোই। নেক্সট রয়েছে আসনের শূন্যতা বা সিট এমটি। সিট এমটি কীভাবে হবে, অর্থাৎ পার্লামেন্টের একজন সদস্যকে কোন কোন পরিস্থিতি থেকে নিজের আসনকে ত্যাগ করতে হয়। ফার্স্ট অফ অল বাই ক্যামেরাল অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ দ্বৈত সদস্যপদ। যদি একই ব্যক্তি উভয় কক্ষের সদস্য হিসেবে নির্বাচিত হন বা কোনো একটি কক্ষের সদস্য অপর কক্ষেও নির্বাচিত হন, তাহলে কিন্তু ওই ব্যক্তির একটি কক্ষ ত্যাগ অবশ্যই করতে হবে। তিনি যে কোনো একটি কক্ষেই কাজ করতে পারেন। ধরুন একজন ব্যক্তি বা ধরুন আমি লোকসভা নির্বাচনেও দাঁড়িয়েছি, রাজ্যসভা নির্বাচনেও দাঁড়িয়েছি, কিন্তু আমি দুটো নির্বাচনেই নিযুক্ত হয়ে গেছি, তখন কিন্তু আমাকে চুজ করতে হবে যে কোনো একটা লোকসভা অথবা রাজ্যসভা। অথবা আমি লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছি, লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে আমি চুজও হয়ে গেছি, কিন্তু আমি রাজ্যসভার ইলেকশানেও সিলেক্ট হয়ে গেছি, তখন কিন্তু আমাকে যে কোনো একটা চুজ করতে হবে। আমি রাজ্যসভা বা লোকসভা যে কোনো একটির মেম্বার হতে পারবো, দুটির মেম্বার একসাথে কিন্তু হতে পারবো না। এটা মনে রাখবেন, দ্বৈত সদস্যপদ কিন্তু সম্ভব নয়। নেক্সট রয়েছে দেখুন ডিসকোয়ালিফাইড। তিনি যদি পূর্বে উল্লেখিত মানে বিভিন্ন যে আমরা আগে আলোচনা করলাম, দেখুন এই যে ডিসকোয়ালিফিকেশান, এই ডিসকোয়ালিফিকেশানের শর্ত অনুযায়ী তিনি যদি ডিসকোয়ালিফাই হন তাহলেও কিন্তু তিনি অযোগ্য প্রমাণিত হবেন, তিনি সিলেক্ট হয়ে যাওয়ার পরেও। নেক্সট রয়েছে দেখুন ইমপিচমেন্ট, পদত্যাগ। তিনি পদত্যাগ যদি করতে পারেন তাহলে কোনো রকম প্রবলেম নেই। অ্যাকচুয়ালি ইমপিচমেন্ট কথার অর্থ পদত্যাগ ঠিক বোঝায় না, পদত্যাগ অপসারণ সবগুলোকে একসাথে মিলে ইমপিচমেন্ট হয়। তো পদত্যাগ তিনি করতে পারেন, তো পদত্যাগ করলে তার পদ শূন্য হয়ে যায়। নেক্সট রয়েছে দেখুন অ্যাবসেন্ট অ্যাভাব 60 ডেজ। তো তিনি যদি তিনি যদি লোকসভা সদস্য হয়ে থাকেন, তাহলে লোকসভা স্পিকারের অনুমতি ছাড়া যদি 60 দিন অর্থাৎ 60 ডেজ বা তার থেকে বেশি সময় অ্যাবসেন্ট থাকেন, তাহলে তার সদস্যপদ ক্যান্সেল হয়ে যেতে পারে। তিনি যদি রাজ্যসভার সদস্য হন, তিনি যদি রাজ্যসভার স্পিকার, রাজ্যসভাতে স্পিকার হয় না, চেয়ারপারসন হয়, রাজ্যসভার চেয়ারপারসনকে আমাদের ভাইস প্রেসিডেন্টের অনুমতি ছাড়া তিনি যদি 60 দিন বা তার বেশি সময় ধরে অনুপস্থিত থাকেন। অ্যাকচুয়ালি দেখুন আমরা লোকসভা আলোচনা করছি, এখানে ভাইস প্রেসিডেন্ট আনার কোনো দরকার নেই, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রেও কিন্তু এটা পদ একেবারে ক্যান্সেল হয়ে যেতে পারে তারা যদি অ্যাবসেন্ট থাকে। তো আমি সাধারণত লোকসভা নিয়ে আলোচনা করছি, তো লোকসভার দিয়েই যাচ্ছি। তো লোকসভায় যদি 60 দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকেন তাহলেও কিন্তু তার সদস্যপদ ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট দেখুন এক্সপেলড, অর্থাৎ কক্ষ দ্বারা নিষ্কাশিত। লোকসভার যে কোনো একজন মেম্বার যদি অন্যান্য মেম্বারদের দ্বারা, স্পিকারের দ্বারা একত্রে ভোটের মাধ্যমে যদি পরাজিত হয়, অ্যাকচুয়ালি পরাজিত বলতে আমি ধরুন একটি লোকসভার মানে আমাদের লোকসভার একজন মেম্বার, আমাকে কেউ পছন্দ করছে না, আমি খুব খারাপ কাজ করছি, আমাকে কেউ পছন্দ করছে না, স্পিকার বাকিদের ভোট নিয়ে তখন আমাকে কিন্তু ওই কক্ষ থেকে নিষ্কাশিত করতে পারে, অর্থাৎ এটা কক্ষ দ্বারা নিষ্কাশিত হওয়া বা এটাকে বলা হয় এক্সপেলড। এছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে, সেগুলো কি, সেগুলো হলো রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে যদি আমি নির্বাচিত হয়ে যাই, ধরুন আমি একজন লোকসভার মেম্বার কিন্তু আমি উপরাষ্ট্রপতি পদে বা রাষ্ট্রপতি পদে সিলেক্ট হয়ে গেছি, তখনও কিন্তু আমি এই লোকসভার মেম্বার আর থাকতে পারবো না, এমপি তখন আমি আর থাকতে পারবো না। অথবা আমাকে যদি রাজ্যপাল হিসেবে নিযুক্ত করে কোনো রাজ্যের, তখনও কিন্তু আমি আর এই লোকসভার মেম্বার থাকতে পারবো না। মনে রাখবেন এই সব কারণেই কিন্তু সিট এমটি হয়ে যায়। নেক্সট দেখুন আমরা এবার অথ এবং স্যালারিটা দেখে নেব, অর্থাৎ শপথ গ্রহণ এবং বেতনটা দেখে নেব। তো শপথ গ্রহণ কাদের দ্বারা করতে হয়, তো লোকসভায় যে মেম্বাররা সিলেক্ট হন, লোকসভায় যারা ভোটে দাঁড়ান, এমপি ভোটে দাঁড়ান এবং যারা এমপি হন, তারা কিন্তু রাষ্ট্রপতির সামনে শপথ গ্রহণ করেন, অথবা রাষ্ট্রপতির নির্বাচিত কোনো ব্যক্তি তাদেরকে শপথ বাক্য পাঠ করান।
আর তাদের স্যালারি কে দেন? তাদের স্যালারি দেয় পার্লামেন্ট। অ্যাকচুয়ালি স্যালারি পার্লামেন্ট দেয় না, স্যালারি ধার্য করে পার্লামেন্ট, কিন্তু স্যালারি দেয় কে? কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া। কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া নিয়ে আমি ডিটেল লেকচার নিয়েছি, যখন এম লক্ষ্মীকান্ত নিয়ে আলোচনা করেছি। ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে কিন্তু যত বড় বড় মন্ত্রীপদ দেখুন, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, তারপরে দেখুন এই যে লোকসভার মেম্বার অর্থাৎ এমপি, এদের স্যালারি কিন্তু ওই কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকেই দেওয়া হয়। তো প্রেসিডেন্টের স্যালারি কত ওই কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে? প্রেসিডেন্টের স্যালারি হচ্ছে 5 লাখ টাকা। তাছাড়া ভাইস প্রেসিডেন্টের 4 লাখ টাকা। সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া 2,80,000 টাকা। দেখুন, উপরাষ্ট্রপতি হিসেবে কিন্তু তার কোনো রকম স্যালারি নেই। উপরাষ্ট্রপতি পদের জন্যই কিন্তু সেই উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারপারসন হন, আর তিনি রাজ্যসভার চেয়ারপারসনের স্যালারিটাই ভোগ করেন। তো উপরাষ্ট্রপতি পদের জন্য তার কোনো আলাদা স্যালারি নেই। আর হাইকোর্টের বিচারপতিদের কত? 2,25,000 টাকা। সুপ্রিম কোর্টের বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতি 2,50,000 টাকা। আর ভারতের চিফ জাস্টিস 2,80,000 টাকা। তো এই ছিল আজকের ছোট্ট আলোচনা। আমরা নেক্সট লেকচারে আমরা লোকসভার কিছু গুরুত্বপূর্ণ পদ সম্পর্কে জানবো, এবং তারপরে আমরা বিলগুলো সম্পর্কে একে একে দেখে নেব। এইভাবেই কিন্তু আমরা আমাদের সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো, এবং এর বাইরে কোনো রকম চ্যাপ্টার কিন্তু মানে কোনো রকম কোশ্চেন কিন্তু আসবে না, এবং আসার চান্স খুবই কমে যাবে। তো এই ছিল ছোট্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।